এখন আমরা আজকে পড়বো, পরীক্ষার আগ পর্যন্ত আমরা পড়ছিলাম ক্লিপার ক্ল্যাম্পার পর্যন্ত, আর আমরা বিজেটি থেকে অল্প একটু পড়ছিলাম, বিজেটি জাস্ট ধারণা নিছিলাম। আজকে বিজেটি থেকে পুরাটাই পড়বো আমরা, ঠিক আছে? এখন ট্রানজিস্টরটা কি? এটা হচ্ছে একটা 3 টার্মিনালের ডিভাইস, ঠিক আছে? তো এই 3 টার্মিনালের ডিভাইস আবার দুই রকমের, একটা হচ্ছে বিজেটি আর একটা হচ্ছে ফেট। তো ফেট সম্পর্কে আমরা পরে পড়বো, আজকে শুধু পড়বো বিজেটি। বিজেটির ফুল ফর্ম কি? বাইপোলার জাংশন ট্রানজিস্টর, ঠিক আছে? তো আমরা যেরকম জানি ডায়োডে কি করতে হয়, পি আর এন দুইটা টাইপের মেটাল নিয়ে স্যান্ডউইচ করলে আমরা একটা ডায়োড পাবো। আর এই ট্রানজিস্টরের ক্ষেত্রে আমরা এরকম পি বা এন তিনটা নিব। মাঝখানে যেটা নিব, ধরলাম পি নিলাম, তাহলে তার অপোজিট মানে দুই পাশে নিতে হবে এন এন করে। আর যদি মাঝখানে এন নিই তাহলে দুই পাশে নিতে হবে পি পি করে, ঠিক আছে? মানে পি টাইপ বা এন টাইপের ম্যাটেরিয়াল তিনটা নিব, দিয়ে মাঝখানেরটা বাদ দিয়ে অন্য দুইটা আলাদা রাখবো, ঠিক আছে? স্যান্ডউইচ করলে আমরা একটা ট্রানজিস্টর পাবো, 3 টার্মিনালের ডিভাইস। ওকে, তাহলে আমরা এখান থেকে একটু দেখি কি বলছে, পড়ি, ঠিক আছে? আর আপনাদের সমস্যা হলে আমাকে খুলে কথা বলবেন। আচ্ছা, বলছে এখানে the two diodes with the junction of P and N types are connected in a such way that leads to the formation of the transistor defined as the bipolar junction transistor. These terminals are responsible for the movement of the charge carriers that results in the flow of current. এখান থেকে আর বুঝার মতন কিছুই নাই, ঠিক আছে? এখন হচ্ছে টাইপস অফ বিজেটি, ঠিক আছে? এখন কি কি টাইপের বিজেটি আছে দেখি। এখন বলছে that basically the bipolar junction transistors are classified based on its contact, whether it is point contact or the junction. But the transistors with the junctions are most commonly used these days. These bipolar junction transistors are formed due to the combination of the semiconductor diodes is classified based on the p types and n types connected. মানে এত কিছু পড়ার দরকার নাই, যেটা আমি বললাম। তার মানে পি আর এন কেমন করে কানেক্টেড আছে একে অন্যের সাথে, সেটার উপর বেস করে এটাকে ভাগ করা যায়, ঠিক আছে? কি কি হতে পারে? একটা হতে পারে এন পি এন, একটা কি হতে পারে পি এন পি, দুই রকমের, ঠিক আছে? এটাই এখানে বলছে, এটাও বেশি পড়ার দরকার নাই, কারণ এগুলাই বলছে, ঠিক আছে? এই যে এই অংশটা আমি একটু মার্ক করে দিচ্ছি, এই যে এখানে বলছে, দেখা যাচ্ছে এনপিএন আর পিএনপি, ঠিক আছে? এখন এগুলোর সিম্বল দেখবো কেমন হয়, এগুলো সিম্বল, ঠিক আছে? ট্রানজিস্টরটা তো প্রথমেই বলছি যে হচ্ছে এটা 3 টার্মিনালের ডিভাইস। এটা কি কি থাকবে? তিনটা টার্মিনাল কি? একটা টার্মিনাল হচ্ছে এমিটার, একটা হচ্ছে বেস, একটা হচ্ছে কালেক্টর, ঠিক আছে? তো এখানে দেখেন কালেক্টর, বেস, এমিটারটাকে এখানে কেমন করে লাগানো হয়েছে, এখানেও কেমন করে লাগানো হয়েছে। এখন প্রথমটা হচ্ছে এনপিএন, ঠিক আছে? এই যে এটার পরেরটা হচ্ছে পিএনপি, ঠিক আছে? এখন দেখেন এনপিএন আর পিএনপির মধ্যে পার্থক্য কি? দুইটার মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে, ভালো করে দেখেন। এখানে কালেক্টর এটা, বেস এটা, এমিটার এটা। এখানে কালেক্টর এটা, বেস এটা, এমিটার এটা। একসাথে এমিটার থেকে মানে বেস থেকে এমিটারের দিকে কারেন্টের ফ্লোটা গেছে, আর একটাতে কি হয়েছে, এমিটার থেকে বেসের দিকে কারেন্টের ফ্লোটা গেছে। তার মানে দুই দিকে দুইটার কারেন্টের ফ্লোটা দুই ডিরেকশন, ঠিক আছে? এটাই বলা হয়েছে এখানে যে দেখেন the only difference between the PNP and NPN transistors are that the movement of the current based on which the arrows are indicated. মানে এই দুইটার কারেন্টের ডিরেকশনটা দুই রকমের, ঠিক আছে? এনপিএন এর একরকম, পিএনপি এর একরকম। এই জন্য এই যে এই ডিরেকশনটা একদিকে, এই ডিরেকশনটা একদিকে। এই দুইটা দেখলে যখন আপনাকে বলা হবে এনপিএন দিয়ে কিছু তৈরি করেন, তখন আপনাকে এটা ইউজ করতে হবে। যখন বলা হবে পিএনপি দিয়ে কিছু করেন, তখন এটা ইউজ করতে হবে, ঠিক আছে? এটাই, এটা গেল। এখন আগে বলেন যে এটুকু বুঝাতে কোনো সমস্যা আছে কারো? জি না ম্যাম, সব ঠিক আছে। ওকে, না ম্যাম ঠিক আছে। আর এখনো মনে হয় সবাই মিউট করে নাই, কিছু কিছু শব্দ শোনা যাচ্ছে আর কি, নয়েজ আসছে। এই নয়েজ গুলো দূর করার জন্য একটু মিউট করলে ভালো হয়। হ্যাঁ, সবাই একটু মিউট করে রাখেন। ম্যাম মশিউর মিউট করে ফেলো। ওকে ম্যাম। হ্যাঁ, মশিউর একটু মিউট করে ফেলেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এখন হচ্ছে ওয়ার্কিং প্রিন্সিপাল অফ বিজেটি। আমরা ডায়োডের ওয়ার্কিং প্রিন্সিপাল দেখছিলাম, এখন আমরা দেখবো কিভাবে বিজেটি কাজ করে। খানিকটা সেম বাট একটু ডিফারেন্স আছে।
এখানে যেমন দেখেন এনপিএন বিজেটির একটা ছবি দেওয়া আছে, ঠিক আছে? দেখা কি যাচ্ছে ছবিটা? আচ্ছা, এখন দেখেন আমি বলছিলাম যখন ডায়োড পড়াইছিলাম তখন বলছিলাম 3 রকমের বায়াস হয়। একটা হচ্ছে জিরো বায়াস, একটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস, একটা হচ্ছে রিভার্স বায়াস। ঠিক আছে? তো আমরা এখানে কি ইউজ করব? 3টা টার্মিনাল আছে আমাদের। তো আমরা 2টা টার্মিনালে ফরওয়ার্ড বায়াস ইউজ করব, আর একটা টার্মিনালকে কমন রেখে আরেকটার সাথে রিভার্স বায়াস করব। ঠিক আছে? তার মানে একটা হবে এই যে যেমন এই অংশটা থাকবে ফরওয়ার্ড বায়াসের, যেমন এই যে একটু দাঁড়ান। এই যে এই পোর্শনটা, এই যে এন আর পি, এই পোর্শনটা থাকবে হচ্ছে নিচের দিকে, দেখেন কেমন ভাবে আছে, ফরওয়ার্ড বায়াস আছে, দেখা যায়? জি ম্যাম। দেখা যাচ্ছে। আচ্ছা, আর এখানে দেখেন যেটুকু আমি দাগ দিলাম সেটুকু হচ্ছে ফরওয়ার্ড বায়াস আছে। কেমন করে ফরওয়ার্ড বায়াস আছে দেখেন, এটা হচ্ছে একটা এনপিএন বিজেটি যেটার এন আছে কানেক্টেড উইথ নেগেটিভ টার্মিনাল, ঠিক আছে, সোর্সের নেগেটিভের সাথে, আর পিটা আছে সোর্সের পজিটিভের সাথে, তাহলে এটা অবশ্যই ফরওয়ার্ড বায়াস। তারপরে কি বলা আছে, এই পি আর এন আছে বাকি, ঠিক আছে? তাহলে এটা যেহেতু ফরওয়ার্ড বায়াস হয়ে গেছে, তাহলে এটুকু করতে হবে রিভার্স বায়াস, এই যে এটুকুকে এখান থেকে এই পর্যন্ত, ঠিক আছে, এটাই করতে হবে রিভার্স বায়াস। তাহলে দেখেন রিভার্স বায়াস আছে নাকি, এটা আছে পি, পিটা কানেক্টেড আছে সোর্সের নেগেটিভের সাথে, আর এনটা কানেক্টেড আছে সোর্সের পজিটিভের সাথে, তার মানে অবশ্যই এটা নেগেটিভ মানে রিভার্স বায়াস, তাই না? তার মানে এই বিজেটি হচ্ছে দুইটা টার্মিনাল থাকবে কিসে, ফরওয়ার্ড বায়াসে, আর দুটো থাকবে হচ্ছে রিভার্স বায়াস। তার মানে আপনি মনে করে নিয়ে না যে 4টা টার্মিনাল আছে, 3টা টার্মিনালই থাকবে বাট একটা কমন থাকবে, ঠিক আছে? তো এই পোর্শনটা গেল হচ্ছে ফরওয়ার্ড বায়াস, এই পোর্শনটা গেল হচ্ছে রিভার্স বায়াস। আচ্ছা, ভালো কথা। এখন আমাদের হচ্ছে এটা কি, এটা হচ্ছে এমিটার, এটা কি, এটা হচ্ছে বেস, মাঝখানেরটা হচ্ছে বেস আর ডান পাশেরটা হচ্ছে কালেক্টর। আমরা সাধারণত এমিটারকে ধরি হচ্ছে ইনপুট হিসেবে আর কালেক্টরকে ধরি হচ্ছে আউটপুট হিসেবে, ঠিক আছে? এখন কথা হচ্ছে যখন আমরা সোর্সটা যখন জিরো দিব তখন তো কোনো বায়াস থাকবে না, কিন্তু যখন সোর্সটা আমি কিছু ভোল্টেজ দিব তখন ম্যাম কি, এটা একটু বড় করলে একটু সুবিধা হতো ম্যাম, একটু কোনটা বড় জুম করলে? করলে সুবিধা হতো, দেখা যাচ্ছে না, অনেকে ফোন ইউজ করে, ওই যে ম্যাম পিকচারটা পিকচারটা স্ক্রিনে দিলে জুম হবে, NPN স্ক্রিনে দিলে জুম করা যাবে। স্ক্রিনে জুম করো। আচ্ছা নিজের স্ক্রিনে জুম করা যাচ্ছে। একটু জুম করছি, বেশি জুম করলে হলো সমস্যা। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমি যেটা বলছিলাম, এখন তাহলে এই যে এই পোর্শনটা ফরওয়ার্ড বায়াসে আছে। আচ্ছা, একটু ভাবেন তো, আমরা ধরলাম এইটা হচ্ছে একটা ডায়োড, এই যে এই অংশটা যেটা ফরওয়ার্ড বায়াসে আছে, ঠিক আছে? যদি ডায়োড হয় তাহলে কি হবে, ডায়োড হলে যখন আমরা এখানে একটা সাপ্লাই দিব তখন কি হবে, নেগেটিভ আছে এখানে, এখানেও নেগেটিভ, তার মানে নেগেটিভ নেগেটিভ বিকর্ষণ, তার মানে সব ইলেকট্রন গুলো এই দিকে যাবে, আর এখানে পজিটিভ আছে এখানেও পজিটিভ আছে, সুতরাং পজিটিভ পজিটিভ বিকর্ষণ, সুতরাং এখানকার যে পজিটিভ চার্জ গুলো সেটা যাবে হচ্ছে এইদিকে, তার মানে এই দুইটার মাঝখানে একটা রিকম্বিনেশন হবে, ঠিক আছে, মানে হচ্ছে কারেন্ট ফ্লো হবে, ইলেকট্রন যাবে এইদিকে, তার মানে কারেন্ট ফ্লো হবে এইদিকে, ঠিক আছে? আমি একবার একটু ছবি আঁকে বলি, সেটা হচ্ছে ইলেকট্রন যখন এই n প্লাস এর মেজরিটি ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন, ঠিক আছে, এই ইলেকট্রন গুলা এই সোর্সের নেগেটিভ প্রান্ত দ্বারা বিকর্ষণ হবে, ঠিক আছে, তখন কি হবে, ইলেকট্রন গুলা এই দিকে যাবে, ঠিক আছে? তারপরে যখন পি টাইপের পজিটিভ চার্জ গুলা এই সোর্সের পজিটিভ দ্বারা কি হবে, বিকর্ষণ হবে, ফলে কোন দিকে যাবে, এটা যাবে তখন এই দিকে, ঠিক আছে? তার মানে হোল যাচ্ছে এইদিকে, যেখানে আমি এখন মার্ক করলাম, ঠিক আছে? হোল যখন এদিকে যাচ্ছে তার মানে কারেন্ট নিশ্চয়ই এদিকেই পাস হবে। তো এখন কথা হচ্ছে যে এই দুইটার মাঝখানে একটা ডিপ্লেশন রিজন থাকে, তাই না? যখন হচ্ছে আমরা পড়ছিলাম ডায়োড তখন বলছিলাম, তো এই ভোল্টেজ সোর্সের উপর ডিপেন্ড করে ডিপ্লেশন রিজনটা ভাঙবে বা আস্তে আস্তে ভাঙবে বা জোরে জোরে ভাঙবে, ঠিক আছে? তো এখন সেটার উপর ভিত্তি করে কারেন্টটা ফ্লো হচ্ছে, ভালো কথা। তারপর এখন আগে ছিল শুধু ডায়োড, এখন আবার এই অংশের সাথে আরেকটা অংশ কানেক্টেড আছে, তো আমাদেরকে কম্বাইনলি ভাবতে হবে।
এখন সবচেয়ে আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে বিজেটির ক্ষেত্রে এই যে বেজ আছে না, বেজটা খুবই, এই যে মাঝখানে যে লেয়ারটা এটাকে বলে বেজ, ঠিক আছে? বাম পাশের লেয়ারটাকে বলে এমিটার আর ডান পাশেরটাকে বলা হচ্ছে কালেক্টর। তো মাঝখানের যে বেজ সেটা খুবই লাইটলি ডোপড। এখন ডোপড করা মানে আমি বলছিলাম প্রথম দিন মানে খাদ মিশানো, ঠিক আছে? তাহলে খাদ মিশানো খুবই কম, তার মানে এখানে খুবই কম খাদ মিশানো আছে, ঠিক আছে? তো ভালো কথা, তাহলে এখানে অ্যাবজর্পশন বা বলা যেতে পারে কারেন্ট উৎপন্ন হবে খুবই কম পরিমাণ। তার মানে এখান থেকে ইলেকট্রন গুলো যখন এদিকে যাচ্ছে তখন এখানে কয়েকটা সংখ্যক হোলের সাথে সেটা মিশে যাচ্ছে, তারপরে হোলগুলো কি করছে, ইলেকট্রন গুলো কি করছে, তখন এটা ব্রেক করে এদিকে চলে যাচ্ছে। এখানে দেখেন একটা ছোট্ট এখানে অ্যারো আছে, এটার মিনিং হচ্ছে কিছু ইলেকট্রন এই বেজে কি হবে, হোল দ্বারা পূর্ণ হবে। আর বেশি সংখ্যক মানে 95, 100 ভাগের মধ্যে 5 ভাগ এখানে রিকম্বাইন হবে, আর 95 ভাগই চলে যাবে কালেক্টরে, ঠিক আছে, রিকম্বিনেশনের জন্য। তখন কি হবে, তখন ইলেকট্রন গুলো তার মানে এই দিকে চলে যাচ্ছে আর কারেন্টটা এই দিকে, ঠিক আছে? কারেন্টটা এই দিকে, ইলেকট্রনটা এইদিকে, কারেন্টটা এইদিকে। এখন দেখেন আপনাদের কোশ্চেন থাকতে পারে যে ম্যাডাম এই যে এখানে পি হচ্ছে পজিটিভ, তার মানে এটা নেগেটিভের সাথে কানেক্টেড, এটা হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভের সাথে কানেক্টেড। তাহলে কি হবে, জিনিসটা বাইরে চলে আসার কথা, তাই না? বাইরের দিকে একটা কারেন্ট ফ্লো, সরি, এই ইলেকট্রন গুলো বাইরের দিকে চলে আসবে, এই পজিটিভ গুলো বাইরের দিকে আসবে, মানে মাঝখানে রিকম্বিনেশনটা খুব কম হবে। এটা সত্যি কথা, এখানে রিকম্বিনেশনটা খুব কম হবে। বাট এই যে ইলেকট্রন গুলো আসছে এখানে তো অল্প সংখ্যক রিকম্বাইন হচ্ছে, সেজন্য 95 ভাগ ইলেকট্রনটাই চলে যাবে এই কালেক্টরের মধ্যে, ঠিক আছে? এটাই হচ্ছে মেন কনসেপ্ট। আবার একবার সংক্ষিপ্ত ভাবে বলবো, তার আগে একটু পড়ে শোনেন কি লেখা আছে, ঠিক আছে? এখানে মেন পয়েন্ট হচ্ছে এই যে এখান থেকে আপনারা একটু দাগায় নিতে পারেন বা মনে রাখতে পারেন কি কি দাগাইছি, ওগুলো পয়েন্ট দিতে হবে, ঠিক আছে? এখন এই যে এখানে মোবাইল যেমন থেকে বলা স্ক্রিনশট দিয়ে নিলে ভালো হয় ম্যাম। তো দেন আপনাদের যেটা সুবিধা হয়। মশিউর তো একটু মিউট করে নেয়, মশিউর। হ্যাঁ, কেমন যেন আওয়াজ হচ্ছে, সবাই মিউট করে নাও। মশিউরেরটাই সমস্যা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, এখন বলবো আমি, আপনারা তুলছেন? আচ্ছা এখন দেখেন লেখা আছে যে as consider the junction of the base and the emitter is in the forward bias and the collector base junction is in the reverse bias. সো আমাদের এখান থেকে এই পর্যন্ত অবশ্যই খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এখান থেকে এই পর্যন্ত অবশ্যই দিতে হবে। তারপরে বলছে বিকজ অফ দ্য ফরওয়ার্ড বায়াসিং এট দ্য বেস এন্ড দ্য এমিটার দ্য ফ্লো অফ দ্য মেজরিটি ক্যারিয়ার্স টেকস প্লেস ফ্রম দ্য এমিটার টু বেস, ঠিক আছে? এটাও অবশ্যই, তার মানে এখান থেকে এই পর্যন্ত অবশ্যই দিতে হবে, ঠিক আছে? এখন বলছে as the region at the base is of light doping concentration, এটাও খুব ইম্পর্টেন্ট, কারণ বেস যদি লাইট ডোপ না হয় তাহলে বেশিরভাগ ইলেকট্রনকেই অ্যাবজর্ব করবে, ফলে কালেক্টরে খুবই কম সংখ্যক আমরা ইলেকট্রন পাবো। আর কালেক্টরে কম সংখ্যক ইলেকট্রন পাওয়ার মানে হচ্ছে খুবই কম কারেন্ট ফ্লো হবে, যেটা আমরা চাবো না। আমরা চাবো যে কালেক্টরে যেন আমরা অনেক বেশি কারেন্ট পাই, কারণ আউটপুট হচ্ছে কালেক্টর আর ইনপুট হচ্ছে এমিটার, ঠিক আছে? ওই জন্য এই অংশটা অবশ্যই দিতে হবে। এখন বলছে not all the majority carriers combine, some of them tends to flow towards the collector. In this way the currents at the emitter base and the collector are generated, ঠিক আছে? এই পর্যন্ত খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা এখন এই পরের লাইনে যাওয়ার আগে একটা জিনিস দেখি তো আমরা, এখানে দেখেন তো তিনটা কারেন্ট আছে, একটা হচ্ছে আইই, একটা কারেন্ট হচ্ছে আইই, একটা কারেন্ট হচ্ছে আইবি, ঠিক আছে? এই যে এটা আইবি, আর একটা কারেন্ট হচ্ছে আইসি, ঠিক আছে? আইইটা হচ্ছে ইমিটারের অ্যাক্রসের কারেন্ট, আইবিটা হচ্ছে বেজের অ্যাক্রসের কারেন্ট, আর আইসিটা হচ্ছে কালেক্টরের অ্যাক্রসের কারেন্ট, ঠিক আছে? এখন এই লাইনটা আমরা বলি, বলছে দ্য এমিটার কারেন্ট জেনারেটেড ইজ দ্য সাম অফ দ্য বেস এন্ড দ্য কালেক্টর কারেন্ট। মানে কথাটা কি বলছে, বলছে এমিটার কারেন্টটা আইই সমান সমান আইবি যোগ আইসি, তার মানে আমরা ইনপুট দিচ্ছি আইই পরিমাণ, ঠিক আছে? তাহলে তো অবশ্যই সেটা ছড়ায় যাবে, বেজে কিছুটা ছড়াবে, বেজে যে বললাম 5% আর 95% হচ্ছে কালেক্টরে, ঠিক আছে? সো তাহলে আইই সমান সমান হবে আইবি যোগ আইসি, এটাই বুঝাইছে এই লাইন দিয়ে, ঠিক আছে? এই তো এই পর্যন্ত দিলেই মোটামুটি শেষ ওয়ার্কিং প্রিন্সিপালটা। এখন এই কোশ্চেনটা কেমন করে আসতে পারে, কোশ্চেনটা আসতে পারে যে আমি উল্লেখ করে দিতে পারি এনপিএন বিজেটির ওয়ার্কিং প্রিন্সিপাল লিখতে বলতে পারি,
অথবা বলতে পারি যে কিভাবে কাজ করে, হাউ ইট ওয়ার্কস, ঠিক আছে? এরকম করে আমি কোশ্চেনটা দিতে পারি। কোশ্চেনটা দিলে এখন কি করতে হবে, এই যে আমি যেটুকু বললাম সেটুকু অবশ্যই লিখতে হবে আর ছবিটা দিতে হবে, ঠিক আছে? এই আর কি। ওকে, এখন নেক্সট, কারো কোনো সমস্যা আছে? না ম্যাম। আচ্ছা ঠিক আছে। এখন হচ্ছে অ্যাডভান্টেজেস অফ বিজেটি। বিজেটি ইউজ করলে কি কি হবে, ঠিক আছে? যদিও এটা আগে পড়ানো আসলে ঠিক হচ্ছে কিনা বুঝতেছি না, আগে অ্যাডভান্টেজ পড়ানোর পর্দা পড়ানো ছিল, যাই হোক জানে রাখেন। এটা হচ্ছে জাস্ট মনে রাখতে হবে, পরে এটার কাজগুলো ভালো করে বোঝা যাবে, ঠিক আছে? বিজেটিটা মেইনলি ইউজ হয় হচ্ছে অ্যাম্পলিফায়ার আর সুইচ হিসেবে, ঠিক আছে? তো অ্যাম্পলিফাই করে মানে কি? অ্যাম্পলিফাই করে মানে হচ্ছে আমি কোনো একটা ইনপুট দিলাম ধরেন, সেটা হচ্ছে সেটাকে বর্ধিত করা, অ্যাম্পলিফাই মানে বিবর্ধক আর কি, ঠিক আছে? আর সুইচ মানে কি করে, সুইচ কি করে, আমাদের ফ্যানের যেরকম সুইচ আছে সেটা হচ্ছে অন বা অফ করা যায়, মানে কন্ট্রোল করা যায়, এটা করতে পারে, ঠিক আছে? এটা গেল। এখন এটা আমরা অ্যাডভান্টেজেস বলি। বলছে বিজেটির অ্যাডভান্টেজ কি? হাই ড্রাইভিং ক্যাপাবিলিটি, তারপরে কি কি আছে, হাই ফ্রিকোয়েন্সি অপারেশন, তারপরে বলছে ডিজিটাল লজিক ফ্যামিলি হ্যাজ অ্যান এমিটার কাপলড লজিক ইউজড ইন বিজেটিস অ্যাজ আ ডিজিটাল সুইচ, দেয়ার ইজ লো, আর একটা বলছে দেয়ার ইজ লো ফরওয়ার্ড ভোল্টেজ ড্রপ, ঠিক আছে? এখন এটার মিনিং গুলো আমরা আস্তে আস্তে জানবো, একটু পরে আস্তে জানবো, ঠিক আছে? আর ডিসঅ্যাডভান্টেজ কি কি আছে বলছে, এটার হচ্ছে অনেক কমপ্লেক্স বেস কন্ট্রোল আছে, মানে বেস কন্ট্রোলটা অনেক কমপ্লেক্স, ঠিক আছে? তাহলে এখানে বলছে ইট মে লিড টু কনফিউশন এন্ড হেন্স রিকোয়ার্স স্কিলফুল হ্যান্ডলিং, ঠিক আছে? এটা এতটা মানে এই দুটো জাস্ট মনে রাখবেন, পরে এটা বোঝানো হবে। এখন হচ্ছে অ্যাপ্লিকেশনস অফ বিজেটি। এটা যে আগেই বললাম কি কাজ ইউজ হয়, একটা অ্যাপ্লিকেশনের কাজে, একটা হচ্ছে সুইচিং এর কাজে, ঠিক আছে? আচ্ছা, এখন আসছে আচ্ছা এখন আসছে কয়েকটা রিজনে, ঠিক আছে? একটা আমরা যখন ক্যারেক্টারিস্টিক্স কার্ভ আঁকবো তখন সেটা তিনটা রিজন থাকে। একটা থাকে হচ্ছে অ্যাক্টিভ রিজন, একটা থাকে হচ্ছে স্যাচুরেশন রিজন, একটা থাকে কাট অফ রিজন। তো ট্রানজিস্টরেরও তিনটা কি আছে, ডিফারেন্ট রিজন আছে, ঠিক আছে? যেটার উপর যেটাতে সে কাজ করে, এই যেখানে বলা আছে, ঠিক আছে? একটা হচ্ছে আগে নামটা বলি, একটা হচ্ছে অ্যাক্টিভ রিজন, একটা হচ্ছে স্যাচুরেশন রিজন, একটা হচ্ছে কাট অফ রিজন, ঠিক আছে? এখন আমি বলছিলাম যে বিজেটি দুইটা কাজে ইউজ হয়, ঠিক আছে? একটা হচ্ছে অ্যাম্পলিফায়ার হিসেবে, একটা হচ্ছে সুইচ হিসেবে। তো দেখেন তো এখানে কি লেখা আছে, এখানে দেখেন যখন অ্যাক্টিভ রিজনে থাকবে তখন সে অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করবে, ঠিক আছে? যখন স্যাচুরেশন রিজনে থাকবে তখন এটা কি হবে, সুইচ হিসেবে থাকবে। আমি আস্তে আস্তে বলবো যে অ্যাক্টিভ রিজন মানে কি, তারপরে স্যাচুরেশন মানে কি, কাট অফ মানে কি, ঠিক আছে? তার মানে যখন সে অ্যাক্টিভ রিজনে থাকবে তখন সে অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করবে, আর যখন স্যাচুরেশন রিজনে থাকবে তখন সুইচটা অন হিসেবে কাজ করবে, আর যখন কাট অফে থাকবে তখন সুইচটা অফ হিসেবে কাজ করবে। তার মানে অ্যাক্টিভে থাকলে সে অবশ্যই অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করবে, বাট যদি অ্যাক্টিভে না থাকে, স্যাচুরেশন বা কাট অফে থাকলেই চোখ বন্ধ করে বলতে হবে এটা সুইচ হিসেবে কাজ করছে। তারপরে ভালোভাবে দেখতে হবে এটা স্যাচুরেশন নাকি কাট অফ। যদি হয় স্যাচুরেশন তাহলে এটা অন হবে, ঠিক আছে? আর যদি হয় কাট অফ তাহলে এটা অফ হবে, মানে সুইচটা অফ হিসেবে কাজ করবে। এখন আমরা আস্তে আস্তে ভিতরে যাব। আর অ্যাক্টিভ রিজন মানে কি, স্যাচুরেশন রিজন মানে কি, কাট অফ রিজন মানে কি, এটা সবগুলোই বোঝানো হবে তিনটে কনফিগারেশন দিয়ে, ঠিক আছে? কমন বেস, কমন এমিটার, কমন কালেক্টর। এটা পরে আসছে আস্তে আস্তে। আচ্ছা এখন এই যে এটা তাহলে তিনটা থেকে কি পড়বো, তিনটা রিজনে কাজ করে, অ্যাক্টিভ, স্যাচুরেশন, কাট অফ, আর এই রিজন গুলোতে কি হিসেবে কাজ করে, ঠিক আছে? আর এই যে ইকুয়েশন গুলো দেওয়া আছে, ইকুয়েশন গুলো সম্পর্কে একটু বলি। এখানে হচ্ছে আইসি ইজিক্যাল বিটা আইবি, ঠিক আছে? আইসি মানে হচ্ছে কালেক্টর কারেন্ট, আর আইবি মানে হচ্ছে বেস কারেন্ট, আর বিটা মানে হচ্ছে কমন কারেন্ট গেইন, ঠিক আছে? আর আইসি মানে তো বুঝতেছেনই, এটা হচ্ছে কালেক্টর কারেন্ট। যখন কালেক্টর কারেন্টটা একটা নির্দিষ্ট স্যাচুরেশন মানে একটা কনস্ট্যান্ট কারেন্টে পরিণত হবে তখন সেটা হবে হচ্ছে স্যাচুরেশন রিজন, ঠিক আছে? আর যখন কালেক্টর কারেন্টটা জিরো হবে তখন সেটা কাট অফ রিজন। আর যখন কালেক্টর কারেন্টটা এই যে এই ইকুয়েশনটার মানে হচ্ছে বিটা হচ্ছে কমন কারেন্ট গেইন, বিটার ভ্যালু যত বেশি দিব তত বেশি আইসি ভ্যালু বাড়বে। তার মানে অল্প সংখ্যক আইবি ইউজ করে আর বড় সংখ্যক বিটা ইউজ করে আইসির ভ্যালু অনেক বেশি পাওয়া যায়, মানে এটা বিবর্ধন হচ্ছে এখানে। তাহলে আইসি সমানুপাতিক হচ্ছে আর আইবি এর, ঠিক আছে? কিন্তু বিটার ভ্যালু যত আমরা বাড়াবো তত বেশি বাড়বে, আর আইবিটা ভ্যালু স্মল রাখলে কোনো সমস্যা নেই, ঠিক আছে? কোনো সমস্যা আছে কারো? ম্যাম আবার যদি এক্সপ্লেন করতেন।
আচ্ছা আর বলছি, এক মিনিট। আচ্ছা, আমি বলছি যে বিজেটিটা 3টা রিজনে কাজ করে, ঠিক আছে? 3টা রিজনে কাজ করে, কি কি? অ্যাক্টিভ, স্যাচুরেশন আর কাট অফ। তো অ্যাক্টিভ রিজনে কাজ করলে মনে করতে হবে সেটা হচ্ছে নরমাল। আর নরমাল অবস্থা সেটা যখন থাকবে তখন সেটা অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করবে, মানে বিবর্ধক হিসেবে কাজ করবে। আর বিবর্ধক হিসেবে কাজ করবে কেমন করে? ইকুয়েশনটা দেখেন, লেখা আছে আইসি ইজিক্যাল বিটা আইবি। এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট ইকুয়েশন। এটার মানে হচ্ছে আইসিটা সমানুপাতিক হারে বাড়বে আইবির, ঠিক আছে? কিন্তু আমরা যদি আইবিটা খুব স্মল রাখি তাহলে আইসিটা বড় করব আমরা কেমন করে? বিটার ভ্যালু বাড়ায়। তার মানে বিটার ভ্যালু যত বেশি বড় করতেছে, ধরেন 100 দিলাম, আর আইবির ভ্যালু ধরেন 0.1 বা 1 দিলাম শুধু, তাহলে দেখেন আইসির ভ্যালু কিন্তু 100 হয়ে যাচ্ছে। তার মানে এটা বিবর্ধন করতেছে। আমরা তো চাচ্ছি আলটিমেটলি কালেক্টরের কারেন্টটা অনেক বড়, ঠিক আছে? এজন্যই বলা হচ্ছে এটা অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করছে। আইবি কে স্মল পরিমাণ কারেন্ট দিয়ে আইসি তে অনেক বেশি কারেন্ট পাবো, এই জন্য এটা অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করছে। তারপরে আমি বলছি স্যাচুরেশন আর কাট অফ। স্যাচুরেশন অথবা কাট অফ রিজনে থাকলে চোখ বন্ধ করে বলতে হবে যে এটা সুইচ হিসেবে কাজ করবে, ঠিক আছে? সুইচ মানে কি আগে বললাম, সুইচ মানে হচ্ছে কন্ট্রোল করা। যেমন আমাদের ফ্যানের সুইচ হয়, অনেক কিছু সুইচ হয়, ঠিক আছে? লাইটের সুইচ হয়, আমরা অনও করতে পারি, অফও করতে পারি। তো যখন আমাদের স্যাচুরেশন রিজনে থাকবে তখন বুঝতে হবে যে আইসি মানে কালেক্টর কারেন্টটা বাড়তে বাড়তে একটা কনস্ট্যান্ট পর্যায়ে চলে গেছে, ঠিক আছে? তখন ভোল্টেজ বাড়লেও আর কারেন্ট বাড়বে না, ঠিক আছে? তখন আমরা এই পর্যায়টাকে মনে করবো স্যাচুরেশন কন্ডিশন। আর এই স্যাচুরেশন কন্ডিশনে এই বিজেটিটা কাজ করবে সুইচ হিসেবে, বাট অন সুইচ হিসেবে, ঠিক আছে? সুইচ হিসেবে কাজ করবেই, আর স্যাচুরেশন বলে এটা অন হিসেবে কাজ করবে। আর যদি কাট অফ রিজনে যখন কাজ করবে তখন হচ্ছে কালেক্টর কারেন্টটা 0 হয়ে যাবে, ঠিক আছে? তখন এটা কি করবে? অফ সুইচ হিসেবে কাজ করবে। এটাই বলছি, বোঝা গেছে? জি ম্যাম, বুঝা গেছে। আচ্ছা জি ম্যাম, বুঝা গেছে। ঠিক আছে। এখন আমি বলছি কয়েকটা কনফিগারেশন আছে, তাই না? এই কনফিগারেশন গুলো এখন পড়বো। এখন বলছে as the bipolar transistor is a three terminal device, there are basically three possible ways to connect it within an electronic circuit, with one terminal being common to both the input and output. মানে এটা যেহেতু 3 টার্মিনালের একটা ডিভাইস, সুতরাং এই তিনটার মধ্যে যে কোনো একটাকে কমন ধরে আমরা বাকি দুইটাকে ইনপুট আর আউটপুট হিসেবে ইউজ করতে পারি, ঠিক আছে? মানে তিনটার মধ্যে একটাকে কমন ধরবো, মাঝখানটাকে বা এক পাশের যে কোনোটাকে, এমিটারকে কমন যদি ধরি তাহলে কি করতে হবে? এমিটারের সাথে বেজের, এমিটারের সাথে কালেক্টরের কানেকশন দিতে হবে। মানে যে কোনো একটা টার্মিনাল আমি কমন রাখবো আর বাকি দুটোর সাথে কানেক্ট করব, তাহলে আমার এরকম 3টা কনফিগারেশন পাবো, ঠিক আছে? একটা হচ্ছে কমন বেস কনফিগারেশন, একটা হচ্ছে কমন এমিটার কনফিগারেশন, একটা হচ্ছে কমন কালেক্টর কনফিগারেশন। কমন বেস মানে কি? এখানে বেসটা হচ্ছে কমন, তার মানে বেজের সাথে এমিটারও কানেক্টেড হবে, কালেক্টরও কানেক্টেড হবে। তারপরে এখানে কমন এমিটার বলছি মানে কি? মানে এমিটারটা হচ্ছে কমন, এখানে এর সাথে বেজও কানেক্টেড হবে, কালেক্টরও কানেক্টেড হবে। এখানে কমন কালেক্টর বলতে কি বোঝাচ্ছে? এর সাথে বেজও কানেক্টেড হবে, এমিটারও কানেক্টেড হবে, ঠিক আছে? এখন এখন এখানে কয়েকটা পয়েন্ট লেখা আছে, এটা অবশ্য পার্থক্যতে পরেও পড়া যাবে, তাও একটু দেখাই দিই। এটা হচ্ছে কমন বেস কনফিগারেশনের ক্ষেত্রে ভোল্টেজ গেইনটা বলছে যে অনেক বেশি, বা বলা যায় যে ভোল্টেজ গেইন থাকে কিন্তু কোনো কারেন্ট গেইন থাকে না। কমন এমিটারের ক্ষেত্রে আবার দুইটাই থাকে। আর কমন কালেক্টরের ক্ষেত্রে কারেন্ট গেইন থাকে, ভোল্টেজ গেইন থাকে না। এটা মনে রাখলে ভালো হয় আর কি, ঠিক আছে? কমন বেজের ক্ষেত্রে ভোল্টেজ গেইন থাকবে, তারপরে কমন এমিটারের ক্ষেত্রে দুইটাই থাকবে, কমন ভোল্টেজ গেইনও থাকবে, কারেন্ট গেইনও থাকবে। আর কমন কালেক্টরের ক্ষেত্রে ভোল্টেজ গেইন থাকবে না, শুধুমাত্র কারেন্ট গেইন থাকবে, ঠিক আছে? বোঝা গেছে এ পর্যন্ত? বোঝা জি গেছে? ম্যাম, বুঝা গেছে। জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা ঠিক আছে। এবার কমন বেস ট্রানজিস্টর সার্কিট, এই যে এখানে এখন এটা আমরা পড়াবো যেটা, সেটা হচ্ছে কমন বেস ট্রানজিস্টর সার্কিট। এখন দেখেন, এই যে এটা হচ্ছে বেস, ঠিক আছে? এই যে বি, এর সাথে এমিটারও কানেক্টেড আছে, কালেক্টরও কানেক্টেড আছে। দেখা কি যাচ্ছে? দেখতে পাচ্ছেন আপনারা সবাই? জি ম্যাম, দেখতে জি পাচ্ছি। ম্যাম, জি ম্যাম, দেখা যাচ্ছে। হ্যাঁ জি ম্যাডাম, ম্যাম। দেখতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন হচ্ছে দেখেন, এই বেসটাকে কমন রাখছি, এমিটারটা কারেক্টের সাথে যোগ করে দিচ্ছি, ঠিক আছে? তাহলে এখানে কি করছি, এটাকে আবারও আমরা
এটা বলেন তো কোন কনফিগারেশন, এনপিএন না পিএনপি? এটা এটা হচ্ছে পিএনপি। পিএনপি। আরেকবার দেখে আসেন আমরা, পিএনপি না এনপিএন? পিএনপি শিওর? এটা এমিটার থেকে এটা পিএনপি। শিওর। বেঁচে যাচ্ছে, দেখেন একবার দেখাই দিই। এই যে এটা দেখেন, এমিটার থেকে বেঁচে যাচ্ছে, তার মানে এটা পিএনপি, তাই তো? ঠিক আছে, জি ম্যাম। জি ম্যাম। ওকে। এখন তাহলে জি। আমরা জি বাকি ম্যাম। চলে যাই। এখন দেখেন পিএনপি, তাই তো? তাহলে এটা কি? পি। বেসটা কি? বেসটা কি, এন না পি? বলেন। বেসটা জি ম্যাম। হচ্ছে এন। বেসটা কমন ম্যাম। কমন তো ঠিক আচ্ছা আছে, এন পি না এন? এন তাহলে হবে না। অবশ্যই এন ম্যাম। এন, তাই না? অবশ্যই এন। তাহলে এখানে জি। এই অংশটুকু, দাঁড়ান আমি একটা ড্র করি, এই অংশটুকু কি ব্যাপার হয় না? আম্মা আমি তো এভাবে ক্লাস করছি। এইটুকু নেট কোন প্র্যাকটিস না, ওই ফার্স্ট ফরওয়ার্ড না রিভার্স? নেট পেতেন না, একটা ক্লাস করছি। এইটুকু আছে, যেটুকু আমি ডাক দিচ্ছি সেটুকু আছে ফরওয়ার্ড বায়াসে, আর এখানে এইটুকু আছে, এইটুকু আছে রিভার্স বায়াসে, তাই না? তাহলে সেম কনফিগারেশন, এটার জন্য না, আলাদা হবে কিছু তাই না। বলার নাই, কারণ এরকম একটা কনফিগারেশন পড়ে আসছি। ক্লাস হচ্ছে, প্লিজ সবাই মুট আচ্ছা আপনারা মিউট করেন একটু, সবাই মুট করে মিউট দেন। করেন একটু। মাইনুল মোড করো। আচ্ছা এখন বলতে যে হচ্ছে কমন বেস সার্কিটটা এখন একটু এক্সপ্লেইন করতেছি, ঠিক আছে? শোনা যায় নেট? থেকে যদি কোশ্চেন আসে কি কি লিখতে হবে সেটা বলবো, ঠিক আছে? এখন বলছে দিস টাইপ অফ অ্যাম্পলিফায়ার কনফিগারেশন ইজ আ নন ইনভার্টিং ভোল্টেজ অ্যাম্পলিফায়ার সার্কিট। এখন আপনাদের যদি আমি বলি নন ইনভার্টিং মানে কি? নন ইনভার্টিং মানে হচ্ছে যেটা ইনভার্ট করবে না, ঠিক আছে? একটা ছবি আঁকছি আমি এখানে। বোর্ড নাই তো, বোর্ড আছে একটা, বাট এখানে ওইখানে ওইভাবে আঁকতে হয়। আচ্ছা এখানে ঠিক আছে, এটা একটা। এখন এত আওয়াজ কিসের? এখন দেখেন নন ইনভার্টিং মানে হচ্ছে আমরা ইনপুটে যা দিব আউটপুটে তাই পাবো, মানে আউটপুট আর ইনপুটের মধ্যে কোনো ফেজ ডিফারেন্স থাকবে না, ঠিক আছে? তার মানে আমরা ইনপুটে যা দিব আউটপুটে তাই পাবো, এটাকে বলা হচ্ছে নন ইনভার্টিং। আর যদি আমি এখন বলি ইনভার্টিং, কারণ ইনভার্টিংটা পরে আসবে, ইনভার্টিং মানে হচ্ছে ইনপুটের সাথে আউটপুটে থাকবে 180 ডিগ্রি ফেজ ডিফারেন্স, ঠিক আছে? তার মানে যদি আমরা এটাকে নন ইনভার্টিং বলি, যেরকম ইনপুট দিব সেরকম আউটপুট পাবো। বা যদি ইনভার্টিং বলি তাহলে কিরকম হবে, এটুকু অংশ হবে নিচে, এটুকু অংশ হবে উপরে। বোঝা গেছে এটা? ম্যাম আরেকবার যদি বলতেন, জি ম্যাম। একটু আরেকবার যদি বলতেন। আচ্ছা আমি আরেকবার বলছি, আমি বলছি নন ইনভার্টিং মানে হচ্ছে ইনপুট আর আউটপুট সেম হবে, ঠিক আছে? এদের মধ্যে কোনো ফেজ ডিফারেন্স থাকবে না, আমি ইনপুটে যেরকম শেপ দিব আউটপুটে সেম সেরকমই শেপ। আর ইনভার্টিং মানে হচ্ছে যেটার সাথে ইনপুটের সাথে আউটপুটটা 180 ডিগ্রি ফেজ ডিফারেন্সে থাকবে। তার মানে যদি আমি ইনপুট এই যে অপারেটর মতো দিই তাহলে আউটপুট পাবো অপারেটর মতো, যদি ইনপুট দিই তাহলে আউটপুট পাবো এমন, ঠিক আছে? এবার তাহলে এটা আমি মুছে দিচ্ছি, ঠিক আছে? বোঝা গেছে তো? ঠিক আছে। ওকে। এখন বলছে দিস টাইপ অফ অ্যাম্পলিফায়ার কনফিগারেশন ইজ আ নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার সার্কিট। এখানে ইনভার্টিং না নন ইনভার্টিং এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? প্রত্যেকটা কনফিগারেশনের ক্ষেত্রে এটা মনে রাখতে হবে কোনটা ইনভার্টিং কোনটা নন ইনভার্টিং।
তাহলে একসাথে 2-3টা কাজ হয়ে যাবে। 1 নম্বর কাজ যে এটার বিবরণ দিতে পারবেন, 2 নম্বর কাজ পার্থক্য জানতে পারবেন, ঠিক আছে? আমার ম্যাথেও সাহায্য হবে। তারপরে বলছে ইন দ্যাট দ্য সিগন্যাল ভোল্টেজ ভি ইন এন্ড ভি আউট আর ইন ফেজ, যেটা আমি বললাম কোনো ফেজ ডিফারেন্স থাকবে না। এই লাইনটা অবশ্যই দিতে হবে, ঠিক আছে? এখন বলছে this type of transistor arrangement is not very common due to its unusually high voltage gate characteristics. Its output characteristics represent that of a forward bias diode, while the input characteristics represent that of an illuminated photodiode. মানে বলছে এখানে যে এর ইনপুট ক্যারেক্টারিস্টিক্সটা কেমন আর আউটপুট ক্যারেক্টারিস্টিক্সটা কেমন। এটা সাধারণত খুব বেশি ইউজ হয় না, কারণ এর অনেক বেশি ভোল্টেজ গেইন, ঠিক আছে? এই হাই ভোল্টেজ গেইনের জন্য এটা সাধারণত বেশি কমন না, বেশি ইউজ হয় না, ঠিক আছে? কারণ কি, এটা হচ্ছে যখন ফরওয়ার্ড মানে কি বলবো ফরওয়ার্ড বায়াসে থাকবে, মানে এর আউটপুটটা যখন আঁকবো আমরা তখন বুঝতে পারবো যে এর আউটপুটটা হচ্ছে যখন একটা ডায়োড ফরওয়ার্ড বায়াস থাকে সেটার মতন, মানে কি একে নি ভোল্টেজ থাকে, বাড়াতে ভোল্টেজ বাড়লে কারেন্ট বাড়ে ওরকম, ঠিক আছে? আর ইনপুট ক্যারেক্টারিস্টিক্সটা হচ্ছে একটা ফটো ডায়োডের মতন। ওই জন্য বলছে এটা এতটা বেশি ইম্পর্টেন্ট না, ভোল্টেজ গেইনটা অনেক হাই বলে। এটা এত এই পয়েন্টটা ইম্পর্টেন্ট না, শুধুমাত্র এটুকু দিতে পারেন যে ইন ফেজ পর্যন্ত, তারপরে এই যে এই লাইন পর্যন্ত ক্যারেক্টারিস্টিক্স পর্যন্ত। তারপরে বলছে অলসো দিস টাইপ অফ bipolar transistor configuration has a high ratio of output to input resistance, or more importantly load resistance to input resistance, giving it a value of resistance gain. মানে কি বলছে এখানে, হাই রেশিও কোনটার, আউটপুট বাই ইনপুট রেজিস্ট্যান্স, মানে ধরলাম আর আর আউট বাই আর ইন, আর আউট আর আর ইন। এখন আপনারা বলেন তো আউটপুট রেজিস্ট্যান্স বেশি হওয়া ভালো না কম হওয়া ভালো? আউটপুট রেজিস্ট্যান্স বেশি হওয়া ভালো না কম হওয়া ভালো? বলেন বলেন দেখি, কেউ বলেন একজন, আউটপুট রেজিস্ট্যান্স কম হওয়া ভালো না বেশি হওয়া ভালো? বেশি হওয়াই তো ভালো। বেশি হওয়া ভালো। আমি ইনপুট দিব অল্প, আমি ইনপুট অল্প দিব, আউটপুট বেশি পাবো, এটাই তো আমি সবসময় চাই, তাই না? যে কোনো ক্ষেত্রে একটা সিস্টেম কি ইফিশিয়েন্ট বানানোর জন্য সবসময় তার আউটপুটটা বেশি পাইতে হয় ইনপুটের চাইতে। তো আউটপুট বেশি পাইতে হলে আমরা রেজিস্ট্যান্স যদি বেশি দিই তাহলে কি সম্ভব? এটা তো ভালো না, তাই না? তাই না? জি না। এই জন্য বলছে যে রেজিস্ট্যান্স গেইনটা এটার হাই, তার মানে এই ভ্যালুটা আর নটটা বেশি বড় আর ইনের চাইতে, ঠিক আছে? এখন এটুকু গেল। এখন বলছে যে দা ভোল্টেজ গেইন এভি, যেটা হচ্ছে কমন বেজের ক্ষেত্রে আছে বাট কারেন্ট গেইনটা নাই। এভিটা কি লেখা যায় এখানে লিখছে দেখি আসেন। আচ্ছা এটা হচ্ছে এভি মানে হচ্ছে এই যে এটাই, ঠিক আছে? এভি মানে এখানে ওই যে আপনাদের যে ট্রানজিস্টর বেসিক্স নামে একটা পিডিএফ দিছি ওখান থেকে নিচে তো ওখানে আছে, যেমন এই কাটি নাই, বাট আমি লিখে দিচ্ছি এভি ইজ ইকুয়াল এত ইনটু বি, ঠিক আছে? এখন এটা গেল। তারপর আমরা আসছি, তাহলে আপনাদের যদি এই কোশ্চেনটা আসে, ধরলাম 3 নম্বরের কোশ্চেনটা আসছে, তাহলে কি করতে হবে? ছবি দিতে হবে আর 2-3 লাইন বা 4 লাইনের মতো লিখতে হবে, ঠিক আছে? বুঝা গেছে? এই এখন কমন এমিটার কনফিগারেশন। এখন কমন এমিটার কনফিগারেশন হলে কি হবে, এমিটারের সাথে বেস থাকবে কালেক্টর থাকবে, তাই না? শোনা যায়? কারোর মনে হয় মিউট করা নাই, কোনো একজনের মনে হয় মিউট করা নাই, মিউটটা একটু করতে বললে সুবিধা হয় ম্যাম। মাইনুল আসতেছে যাচ্ছে, ওর মিউট করা নেই। কি নাম ওর? মাইনুল?
ম্যাম কিছু দেখাও যাচ্ছে না, শোনাও যাচ্ছে না। আচ্ছা মনে হয় একটু কম হচ্ছে। আচ্ছা মাইনুলেরটা একটু ইয়ে করে দি না, মিউট করে দিই। মাইনুল তুমি মিউট অপশন আছে, মিউটটা ইয়ে করো। আচ্ছা এখন তাহলে কমন এমিটার আসি, কমন এমিটার কনফিগারেশন। ঠিক আছে, এখানে এমিটারটা কমন থাকবে বেজের সাথে আর কালেক্টরের সাথে। তাহলে কনফিগারেশনটা দেখেন কেমন করে রাখছে এটা। এখানে হচ্ছে এমিটারটা নিচে দিছে, এটা কোন টাইপের আগে তাই বলেন, পিএনপি না এনপিএন? এনপিএন। এনপিএন ম্যাডাম। এখানে বেস থেকে এমিটারের দিকে বের হয়ে যাচ্ছে, তাহলে অবশ্যই এনপিএন, তাই না? জি ম্যাম। তাহলে এনপিএন, মাঝখানটা কি পি, তাই তো? আর তার আগে একটু একটু পড়ে আসি। বলছে ইন দা কমন এমিটার অর গ্রাউন্ডেড এমিটার কনফিগারেশন। এখানে কমন এমিটার বলছে অথবা বলছে গ্রাউন্ডেড এমিটার, মানে এমিটারটাকে গ্রাউন্ড করা হয়েছে, দেখছেন এই যে এখানে বলছে এই কনফিগারেশনটাতে কি হবে, the input signal is applied between the base and while the output is taken from the collector and the emitter is as shown। মানে বলছে যে এই বেস থেকে এখান থেকে আমরা ইনপুটটা নিব আর এই দুটো অংশ থেকে আমরা আউটপুটটা নিব, তাই বলছে। ঠিক আছে, তার মানে এই দুটো অবশ্যই লিখতে হবে। এই অংশটা অবশ্যই লিখতে হবে কোশ্চেন আসলে এই পর্যন্ত। তাই বলতে this type of configuration is the most commonly used circuit for transistor based amplifiers and which represents the normal method of bipolar transistor connection। মানে সবচাইতে কমনলি ইউজ মেথডটা হচ্ছে কমন এমিটার। ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা এখন এখানে বলছে যে হচ্ছে the common emitter amplifier configuration produces the highest current and power gain of all the three bipolar transistor configurations। মানে এখানে কমন এমিটারে আমি কি বলছিলাম যে ভোল্টেজ গেইনও থাকবে, কারেন্ট গেইনও থাকবে। ঠিক আছে, আর এই তিনটা কনফিগারেশনের মধ্যে সবচেয়ে বেশি হাইয়েস্ট কারেন্ট গেইন হচ্ছে কমন এমিটারে, এই জন্য এটাকে মোস্টলি ইউজ করা হয়। ঠিক আছে, তারপরে এখানে বলছেন this is mainly because the input impedance is low as it is connected to the forward biased PN junction while the output impedance is high as it is taken from a reverse biased PN junction। মানে আউটপুট ইম্পিডেন্সটা কেমন, আউটপুট ইম্পিডেন্সটা কেমন হাই আর ইনপুটটা কেমন লো। বোঝা গেছে? তাহলে এই দাগটা কে দিছে? আহা হুম দেখা গেছে এটা। আচ্ছা এখন দেখেন the common emitter amplifier সার্কিটটা কেমন হবে। এটা হচ্ছে P বললাম, এটাও N এটাও N। ঠিক আছে, তাহলে N এর সাথে এটা লাগানো, P এর সাথে এটা লাগানো, তার মানে এটুকু ফরওয়ার্ড বায়াস, এটুকু হচ্ছে রিভার্স বায়াস আছে। এটা যেহেতু N N আর দেখেন এটা কানেক্টেড P, এটা তো হচ্ছে N এটাও N, তাই তো? এই N টা এই নেগেটিভের সাথে আছে বাট এই N টা এই পজিটিভের সাথে আছে, এইজন্য এটা হচ্ছে রিভার্স বায়াস আর এটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস। ঠিক আছে, এখন দেখেন এটা হচ্ছে তাহলে কি বলতেছে এখানে, because in this type of configuration the current flowing out of the transistor must be equal to the currents flowing into the transistor as the emitter current is given by মানে I is equal IC যোগ IB বলা হয়েছিল আগেই। তারপরে বলছে যে as the load resistance যে RL is connected in series with the collector, collector সাথে সিরিজে লাগানো আছে, the current gain of the common emitter transistor configuration is quite large as it is the ratio of IC by IB and it is given by বিটা। মানে হচ্ছে আগে যে বিটার কথা বলছিলাম যে IC is equal বিটা IB, এই বিটাটাই হচ্ছে এখানকার কারেন্ট গেইন। ঠিক আছে, এখানে IB টার ভ্যালু যতই কম হোক না কেন বিটার ভ্যালু বাড়ায় দিলে IC ভ্যালু পাওয়া যাবে, এই জন্যই বলা হচ্ছে তিনটে কনফিগারেশনের মধ্যে এটার কারেন্ট গেইনটা সবচেয়ে বেশি হাই। ঠিক আছে, এখন আচ্ছা কেউ কেউ বুঝতে পারেন না এ পর্যন্ত আগে বলেন, সমস্যা আছে কোনো? আরেকবার বলেন। আচ্ছা
ঠিক আছে, আরেকবার বলছি ম্যাম তাহলে। বিটার বিষয়টা জানতে বললেন ম্যাম, আচ্ছা, আরেকবার বিটার বলছি, বিষয়টা একটু describe পুরোটাই আরেকবার বলছি, ঠিক আছে? এটা হচ্ছে, আগে দেখেন এনপিএন ট্রানজিস্টর, ঠিক আছে? তাহলে কালেক্টর আর এমিটারটা হচ্ছে এন, আর বেসটা হচ্ছে পি, ঠিক আছে? তাহলে বেস আর এমিটারটা দেখেন ফরওয়ার্ড বায়াসে আছে, আর কালেক্টর আর এমিটারটা আছে হচ্ছে রিভার্স বায়াসে। তাহলে এখানে ইনপুটটা নেওয়া হবে বেস আর এমিটারের অ্যাক্রসে, আর আউটপুটটা নেওয়া হবে কালেক্টর আর এমিটারের অ্যাক্রসে। তো আমরা জানি আগে থেকে একটা ইকুয়েশন যে আইসি ইজ ইকুয়াল আইবি যোগ আইই ইজ ইকুয়াল আইবি যোগ আইসি। এই ইকুয়েশনটা আমরা কিন্তু জানি যখন প্রথমে বলছিলাম আমরা, কারণ ইমিটার কারেন্টটা ইনপুট, ওটা সমান সমান লেখা যায় মানে 5% কারেন্ট বেসের আর 95% কারেন্ট হচ্ছে কালেক্টরের, ঠিক আছে? এখন এক্ষেত্রে বলা হচ্ছে কমন এমিটারে সবচেয়ে হাই কারেন্ট গেইন আছে। কেন? কারণ এখানকার ইকুয়েশন কি, বিটা বিটা হচ্ছে কারেন্ট গেইনের ইকুয়েশন, বিটা ইজ ইকুয়াল আইসি বাই আইবি। যখন আমরা অ্যাক্টিভ রিজনের কথা বলছিলাম যে অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করে, তখন একটা ইকুয়েশন বলছিলাম আইসি ইজ ইকুয়াল বিটা আইবি। এটা ওই ইকুয়েশনটাই, তার মানে বিটার ভ্যালু বাড়ায় দিলে আইবির স্মল ভ্যালুর জন্য আমরা আইসির অনেক বড় একটা ভ্যালু পাবো, এটাই বোঝানো হয়েছে, ঠিক আছে? আর এখানে এই কমন এমিটারে শুধু কারেন্ট গেইনও আছে, ভোল্টেজ গেইনও আছে। তো কারেন্ট গেইন গেল হচ্ছে বিটা, এখন তো বের করতে হবে যে আলফা কত। এখন দেখি আলফা কি বলছে। আলফা বিটা, আচ্ছা আলফাটা একটু পরে বলতেছে, আগে বিটার কথা বলে নিই। এই যে এখানে বিটা আছে দেখেন, এটা ওই ইকুয়েশনটাই না যেটাতে আমরা দেখলাম অ্যাক্টিভ রিজন থাকলে কি হয়, অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করে। আইসি ইজিক্যাল কত, বিটা আইবি। বিটা আইবি সেম ইকুয়েশন দেখেন, আগেরটার মতনই সেম ইকুয়েশন। তার মানে আইবি এর ভ্যালু স্মল পরিমাণ বাড়ালে আর বিটার ভ্যালু বেশি বাড়ালে আমরা আইসির একটা বড় ভ্যালু পাবো, ঠিক আছে? সেরকমই আরেকটা ইকুয়েশন আসছে, সেটা হচ্ছে আলফার ইকুয়েশন, ঠিক আছে? কমন, এটা কি গেল, কমন কারেন্ট গেইন, এটা হচ্ছে কমন ভোল্টেজ গেইন। এটাতে কি পাবো, আলফা ইজ ইকুয়াল আইসি বাই হচ্ছে আইই, মানে আইসি ইজ ইকুয়াল আলফা আইই। একটা হচ্ছে বিটার সাথে মানে আইবির সাথে সম্পর্ক, একটা হচ্ছে ইমিটারের সাথে সম্পর্ক, মানে দুইটাতেই আইসি আছে, ঠিক আছে? দুইটাতেই কালেক্টর কারেন্ট আছে, বাট একটাতে সম্পর্ক হচ্ছে বেস কারেন্টের সাথে, একটাতে সম্পর্ক হচ্ছে এমিটার কারেন্টের সাথে, ঠিক আছে? তাহলে আইসি ইজিক্যাল কি লেখা যায়, আলফা আইইও লেখা যায়, বিটা আইবিও লেখা যায়। তারপরে এখন আলফা আর বিটাকে একে অন্যের মাধ্যমে কেমন করে প্রকাশ করবে দেখেন। আলফা ইজিক্যাল মানে এটা কি করছে, এই আইসিটাকে বাদ দিয়ে দিছে, ঠিক আছে? এই অংশটা নিছে যে আলফা আইই আর বিটা আইবি, ঠিক আছে? এখন আলফা ইজিক্যাল কি লিখছে, বিটা বাই বিটা প্লাস 1, আর বিটা ইজিক্যাল আলফা বাই 1 মাইনাস আলফা। এটা কিভাবে পাবো আমরা, এখানে যে আইসি ইজিক্যাল আলফা আই আছে, আইসির ভ্যালু হচ্ছে আইবি যোগ কি আই, বলেন, আইসি ইজিক্যাল আইই মাইনাস আইবি। শুনতে পাচ্ছেন? জি ম্যাম, শুনতে পাচ্ছি। জি ম্যাম, দেখেন শোনা যায়। এই ইকুয়েশনটা থেকে দেখেন, এখানে আমরা জানি আই ইজ ইকুয়াল, এই যে এই এটা তো বসাতে পারেন, এটা তো বসাতে পারেন, কোনো সমস্যা নেই। আই ইজ ইকুয়াল কি লিখতে পারি, আই বি যোগ আইসি, আই বি যোগ আইসি, ঠিক আছে? আই বি যদি লিখি তাহলে হচ্ছে আলফা আই বি যোগ আলফা আই সি, তাই না? শোনা যায়? আবার বলবেন এটা। ম্যাম শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি সব। আচ্ছা ঠিক আছে, আমি বলছি যে এইটুকু লাইন তো স্পষ্ট, তাই না? জি। ম্যাম, এটা এখন স্পষ্ট। পরের লাইনটা বুঝতে পারছি। আলফা আর বিটার মধ্যে সম্পর্ক স্থাপন করছে এখানে, তাই না? জি ম্যাম, আপনি কি এটা বুঝতে পারতেছেন কেমন করে আসলো? জি ম্যাম। জি ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তারপরে এখন দেখেন ওই ইকুয়েশনটা আবার লিখছে আই ইজ ইকুয়াল আইসি যোগ আইবি, ঠিক আছে? এইটুকুই মোটামুটি। তারপরে এখন যাবো হচ্ছে কমন কালেক্টর কনফিগারেশনে, তার মানে কালেক্টরটা বেস আর এমিটারের সাথে কমন থাকবে, ঠিক আছে? এটা এই সার্কিটটাকে আবার বলা হয় ভোল্টেজ ফলোয়ার বা এমিটার ফলোয়ারও বলা হয়, ঠিক আছে? এটা ইম্পর্টেন্ট ছিল। এখন এটার ক্ষেত্রে কি বলছিলাম, ভোল্টেজ গেইন আছে বাট কোনো কারেন্ট গেইন নাই।
সরি কারেন্ট গেইন আছে, কোনো ভোল্টেজ গেইন নাই, ঠিক আছে? মনে আছে প্রথমে বলছিলাম? আচ্ছা তাহলে এখন বলছে যে এই এই এমিটার ফলোয়ারে কি হবে, এর ইনপুট ইম্পিডেন্সটা অনেক হাই থাকবে বাট আউটপুট ইম্পিডেন্সটা কম হবে। এটা কিন্তু এটার অ্যাডভান্টেজ। লো আউটপুট ইম্পিডেন্স মানে লো রেজিস্ট্যান্স, তাহলে হচ্ছে আমরা আউটপুটটা বেশি পাবো, ঠিক আছে? তারপর এখন দেখি সার্কিটটা কেমন। দেখেন এখানে সার্কিটটা কেমন করে রাখছে। এখানে হচ্ছে কালেক্টরটা বেজের সাথেও কানেক্টেড আছে, কালেক্টরটা এমিটারের সাথেও কানেক্টেড আছে, ঠিক আছে? এইটুকু অংশ আগের মতনই আবার ফরওয়ার্ড বায়াস, এটুকু অংশ রিভার্স বায়াস, ঠিক আছে? এখন কথা হচ্ছে আমরা বিটাটাতে কেমন ভাবে বের করবো। এখানে দেখেন the common emitter configuration has a current gain approximately equal to the beta, the value of the transistor itself, ঠিক আছে? এখন এটা ছিল, বিটাটা ছিল কমন এমিটারের জন্য কারেন্ট গেইন। এখন বলছে in the case of common collector configuration the load resistance is situated in series with the emitter so its current is equal to that the emitter current। মানে এখানে দেখেন RL টা আগে কালেক্টরের সাথে সিরিজে ছিল, এখন RL টা ই এর সাথে দেখেন এটার সাথে কানেক্টেড আছে, দেখছেন? তার মানে এটার একটা যে কারেন্টটা হবে এটা IE হবে। এখন বলছে as the emitter current is the combination of the collector and the base current combined, the load resistance in this type of transistor configuration also has the both the collector current and the input current of the base following through it। মানে বুঝতে পারছেন? মানে আগে ছিল কালেক্টরের সাথে আর এলটা কানেক্টেড সিরিজে, এখন এমিটারের সাথে আর এলটা কানেক্টেড ডিরেক্টলি, তাহলে এটার অ্যাক্রসের যে কারেন্ট হবে সেটা IE হবে। আর আমরা জানি IE সমান IB যোগ IC, এটাই বলছে এখানে। তারপরে the load resistance in this type of has both, আচ্ছা ঠিক আছে হয়ে গেল। তার মানে I is equal IC যোগ IB। আগে বলেন যে এখানে IE সমান IC IB প্লাস IB কেন লিখলাম? এর ক্ষেত্রে RL এর অ্যাক্রসের কারেন্ট আর IE সমান কেন হইলো বলেন তো? শোনা যায়? ম্যাম আইআইসিটা হচ্ছে আপনার টোটাল এই জন্য নাকি এটা? আগে ছিল সি মানে কালেক্টরের সাথে RL টা কানেক্টেড ছিল সিরিজে, ঠিক আছে? জি তখন হচ্ছে আমরা কি করছিলাম, তখন হচ্ছে আমরা IE টাকে বলতে পারছিলাম না ডিরেক্টলি RL এর মধ্যে যাচ্ছে, ঠিক আছে? কিন্তু এখন দেখেন এমিটারটা সরাসরি RL এর মাধ্যমে গ্রাউন্ড করা, এর মাঝখানে তো আর কোনো ড্রপ নাই, সুতরাং এই কারেন্টটাই হবে হচ্ছে RL এর অ্যাক্রসের কারেন্ট, তাই না? এটাই বলা হচ্ছে, ঠিক আছে? এই আর হচ্ছে তারপরে I is equal IC যোগ IB লিখছে, আর AI মানে হচ্ছে কারেন্ট গেইনটা, এই কমন কালেক্টরের কারেন্ট গেইনটা। এখানকার বলছে IE আউটপুটটা বাই হচ্ছে IB, IE লেখা যায় IC যোগ IB বাই IB, IC যোগ ভাগ IB যোগ হচ্ছে এটা ভাগ এটা মানে 1, তাহলে এটা ইজ ইকুয়াল কি লেখা যায়, এটা মানে বিটা প্লাস 1। ইকুয়েশনটা একটু দেখেন, খুব ইজি। দেখেন তো ইকুয়েশনটা একটু। জি ম্যাম, খুবই ইজি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তারপরে এখানে লেখা আছে দেখেন যে এই কনফিগারেশনটাও কি নন ইনভার্টিং না ইনভার্টিং? দেখতে ম্যাম পাচ্ছেন? নন ইনভাইটিং না ম্যাম? Inverting. ইনভাইটিং নন ইনভার্টিং না ইনভার্টিং? Inverting. নন ইনভার্টিং মানে কি? তার কেন মানে ইনপুট আর ইনপুট আউটপুট আউটপুট একই সেম। ফেজ আছে। জি আচ্ছা এখন বলছে যে এটার ভোল্টেজ গেইনটা সবসময় 1 থেকে কম থাকে, এগুলা দরকার নেই, ঠিক আছে? যেটুকু পড়ানো হচ্ছে সেটুকুই। আর সামনের দিন যেটা করানো হবে সেটা হচ্ছে এগুলার মধ্যে একটা মানে কম্প্যারিজন দেখাবো, ঠিক আছে? এই তিনটার মধ্যে একটা কম্প্যারিজন দেখাবো, তারপরে হচ্ছে একটা ম্যাথ করাবো। হ্যাঁ এখানকার ম্যাথ গুলো খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার মতন প্লাস অনেক সরকারি পরীক্ষাতেও আসার মতন, ঠিক আছে? ম্যাথ গুলো আমি একটু ভালোভাবে করাবো, কিন্তু দেখি আর কি, ঠিক আছে? সময় যদি বেশি পাওয়া যায় ম্যাথ গুলাই বেশি করাবো তাই ভাবছি, কারণ থিওরিটিক্যাল তো আপনারা অনেকেই পারবেন, ম্যাথ ভালো করে করালেই মনে হয় বেশি ভালো হবে, তাই না? ম্যাথই তো প্রবলেম ম্যাম। জি ম্যাম, ম্যাথ গুলো জি করে ম্যাম, দিলে ম্যাথে ভালো হবে। ভালো হবে। আচ্ছা ঠিক আছে। এখন এখানে তো বোর্ডও নাই বুঝছেন, ম্যাথ তো একটু হাতে করে করা দিলে বেশি ভালো হয়। তো মানে খাতার মধ্যে লিখে মানে বুঝাইয়া লিখলে মনে করেন আমরা দরকার হলে পরে কইরা এটা আমরা বুঝে নিতে পারি।
আচ্ছা ঠিক আছে, বুঝে আমি দিলাম আগে class। তাহলে এই বিজেটির মোটামুটি একটু মানে থিওরিটা শেষ করি, সামনে আরেকটা ক্লাস লাগবে, তারপরের দিন থেকে ম্যাথই করাবো, বুঝছেন? কয়েকটা ম্যাথ করাই আবার অন্য জেফেট পড়াতে হবে আপনাদের। আপনাদের মোটমাট সিলেবাসে আছে এখন হচ্ছে বিজেটির পরে জেফেট আছে, মসফেট আছে, বুঝতে পারছেন? এই জি ম্যাম।